আমরা এখন এটা জানার চেষ্টা করব যে প্রতিসরণ সংক্রান্ত সূত্রগুলো কি কি এবং এই সূত্রগুলোর মাধ্যমে আমরা কি জানতে পারছি। ঠিক আছে, তাহলে প্রথমে আসি। তাহলে আজকের আমাদের যে টপিক, সেই টপিক হলো প্রতিসরণের সূত্র। ঠিক আছে, আলোর প্রতিসরণের ক্ষেত্রে সূত্র, প্রতিসরণের সূত্র। আচ্ছা, তো প্রতিসরণের সূত্রটা পড়ার আগে আমরা একটা সাধারণ একটা ছবি এঁকে রাখি, একটা ডায়াগ্রাম আমরা নিয়ে রাখছি যাতে করে আমাদের সূত্রগুলো বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা এটাকে একটা বিভেদ তল ধরলাম, M1 M2 একটা বিভেদ তল, N1 N2 হলো ওই বিভেদ তলের উপর অভিলম্ব। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি এই বিন্দুতে আলোক রশ্মি এসে পড়বে। তো তাহলে আমরা ধরে নিলাম এই বিন্দুতে একটা আলোক রশ্মি এসে পড়লো, এবং একটা কথা সবসময় এটা মাথায় রাখবি, সেটা হচ্ছে যখনই চিত্র আঁকবি তখনই অবশ্যই জ্যামিতি বক্স ইউজ করবি। আমি এখানে বোঝানোর সুবিধার্থে ফ্রি হ্যান্ড ছবি দেখাচ্ছি, কিন্তু পরীক্ষায় তোমরা ফ্রি হ্যান্ড ছবি আঁকবে না কেউই। তোমরা অবশ্যই জ্যামিতি বক্স ইউজ করবে, পেন্সিল, কম্পাস এগুলো ইউজ করেই একদম জ্যামিতিক চিত্র অঙ্কন করবে। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে আমরা ধরে নিলাম একটা আলোক রশ্মি এইভাবে যাচ্ছিল, তির্যকভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু এখান থেকে এই আলোক রশ্মিটা এখানে কি হয়ে গেল, বেঁকে গেল। এবং এটাকে আমরা ধরে নিচ্ছি লঘু মাধ্যম, মিডিয়াম 1, আর এটাকে আমরা ধরে নিচ্ছি ঘন মাধ্যম বা ডেন্সার মিডিয়াম, এটাকে আমরা মিডিয়াম 2 নাম দিচ্ছি। ওকে, তাহলে এটাকে ধরে নিলাম লঘু মাধ্যম আর এটাকে ধরে নিলাম ঘন মাধ্যম বা ডেন্সার মিডিয়াম। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে আমরা এটা অলরেডি জেনে গেছি যে এটা হলো আমাদের আপতন কোণ, এটা হলো আমাদের কি প্রতিসরণ কোণ, এও হলো আমাদের আপতিত রশ্মি, N1 ও N2 হলো অভিলম্ব এবং OB হলো আমাদের প্রতিসৃত রশ্মি। ঠিক আছে, বা এটাকে বলছি আমরা ইনসিডেন্ট রে, এটাকে বলছি রিফ্র্যাক্টেড রে, এটাকে বলছি পয়েন্ট অফ ইনসিডেন্ট, অ্যান্ড এটাকে আমরা বলবো নর্মাল টু দ্য পয়েন্ট অফ ইনসিডেন্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার দেখি আমরা সূত্র কি বলছে, আমাদের প্রতিসরণের সূত্রে কি বলছে। তাহলে আমাদের যে প্রথম সূত্রে আমাদেরকে বলা হচ্ছে আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিসৃত রশ্মি একই তলে থাকে, একই তলে অবস্থান করে বা একই তলে থাকে বা একই সমতলে থাকে। ঠিক আছে, তাহলে এবার কথা হলো এই সমতলটা কোন সমতল, এই সমতলটা কোন সমতল। অনেকের একটা মিসকনসেপশন আছে, একটা ভুল ধারণা আছে যে এই সমতলটা হচ্ছে M1 M2 সমতল, কিন্তু না, এই সমতলটা কিন্তু অ্যাকচুয়ালি M1 M2কে বোঝাতে চায়নি। অর্থাৎ অনেকে মনে করে যে এই সমতলটা হলো এই বিভেদ তলটাই, অর্থাৎ M1 M2 বিভেদ তলটাই হলো এই সমতলের কথা বলেছে, যে এ ও রশ্মি এবং N1 ও N2 অভিলম্ব আর হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি একই তলে আছে। অর্থাৎ অনেকে মনে করে এইটা এই তলের কথা বলেছে, M1 M2 তলের কথা বলেছে, কিন্তু না, এখানে কিন্তু অ্যাকচুয়ালি M1 M2 তলের কথা বলেনি। তো চলো এটা আমরা সহজে বোঝার জন্য একটা ডেমনস্ট্রেশন দেখার চেষ্টা করি। আমরা ধরে নিচ্ছি যে এটা হলো কি, এটা হচ্ছে বিভেদ তল, অর্থাৎ এই তলটা হচ্ছে M1 M2 তল। ঠিক আছে, এখন আমরা যদি এরকম বলি যে এখানে একটা আলোক রশ্মি এসে পড়লো, এখানে একটা আলোক রশ্মি এসে আপতিত হলো, এটা হচ্ছে আপতিত রশ্মি, আর এটা হলো আমার অঙ্কিত অভিলম্ব, আর এটা হচ্ছে আমাদের কি প্রতিসৃত রশ্মি। এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে অঙ্কিত অভিলম্ব, এটা হলো অঙ্কিত অভিলম্ব, আর এটা হলো প্রতিসৃত রশ্মি। এখন আমি যদি বলি যে এটাকে আমি ঠিকঠাকভাবে দেখালাম বা এটাকে আমি ঠিকঠাকভাবে ধরলাম হাতে, ঠিক আছে, এক পাশ থেকে দেখলে কিন্তু মনে হবে হ্যাঁ স্যার ঠিকই তো আছে, এটা দেখতে তো অনেকটা এটার মতোই লাগছে, কিন্তু দেখ যদি আমি এটাকে এইভাবে দেখাই তাহলে বুঝতে পারবি যে না, এরা কিন্তু আসলে একই তলে নেই। এখানে একই তল বলতে আসলে যে তলটার কথা বলতে চেয়েছে সেটা হচ্ছে এই উলম্ব তলটার কথা বলতে চেয়েছে। অর্থাৎ এই যে ভার্টিক্যাল যে প্লেনটা, যে প্লেনটাতে আমরা এই ছবিটা আঁকলাম, এই ছবিটা, এই ডায়াগ্রামটা আমরা যেই প্লেনে আঁকলাম, যেই সারফেসটাতে আঁকলাম, অ্যাকচুয়ালি ওই সারফেসটার কথা বলতে চেয়েছে, অর্থাৎ ভার্টিক্যাল সারফেসটার কথা বলতে চেয়েছে। অর্থাৎ আমি এখানে এটা যে এরকম ধরেছি, এটা দেখতে অনেকটা এরকম দেখালেও
এটাকে দেখতে অনেকটা এরকম দেখালো, অ্যাকচুয়ালি এটা কিন্তু আসলে ঠিকঠাক নেই। কারণ দেখ এটা কিন্তু একই তলে নেই, একই প্লেনে কিন্তু নেই। অর্থাৎ এখানে দেখ আপতিত রশ্মিটা এসে এখানে পড়েছে, অবিলম্বটা আমি এখানে রেখেছি, আর প্রতিষ্ঠিত রশ্মিটা এখানে দেখিয়েছি, কিন্তু এরকম হতে পারে না। অ্যাকচুয়ালি ঘটনাটা কি হবে, যদি আমি এটাকে এইভাবে ধরতাম, যদি আমি ব্যাপারটাকে এরকম দেখাতাম, যদি আমি এটাকে এরকম দেখাতাম তাহলে ব্যাপারটা ঠিকঠাক থাকতো, তাহলে ব্যাপারটা ঠিকঠাক থাকতো যদি এরকম দেখাতাম। এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে দেখ এটা কিন্তু একই তলে আছে, এই যে এই প্লেনটাতে আছে, এই প্লেনটাতে, যে প্লেনটাতে আমি এদেরকে ধরেছি, অর্থাৎ আপতিত রশ্মি, অবিলম্ব এবং প্রতিষ্ঠিত রশ্মিকে যে প্লেনটাতে আমরা ধরেছি, এই যে প্লেনটাতে আমরা ধরেছি, এই ভার্টিক্যাল যে প্লেনটা আমার সামনাসামনি যে একটা ভার্টিক্যাল প্লেন আমি কল্পনা করে নিচ্ছি, এই প্লেনটাতে কিন্তু এরা তিনটেই আছে। অর্থাৎ এইভাবে দেখলে ব্যাপারটা আরও স্পষ্ট বোঝা যাবে যে এরা এই সেম প্লেনটাতে আছে, এটাই কিন্তু এখানে বোঝাতে চেয়েছে। ঠিক আছে, তার মানে এখানে ভার্টিক্যাল প্লেন বলতে অ্যাকচুয়ালি মানে এখানে সমতল বলতে কিন্তু M1 M2 নয়, এখানে সমতল বলতে এই তলটাকে বোঝাতে চেয়েছে, অর্থাৎ যে তলে আমরা ছবিটা এঁকেছি। তাহলে এই যে অংশটা, উপরের অংশটা, এই অংশটা, এটাকে আমরা বলতে পারি আপতন তল, এটাকে বলতে পারি আপতন তল। প্লেন অফ ইনসিডেন্ট, এটাকে বলতে পারি আপতন তল। আর নিচের যে অংশটা, এই অংশটাকে কিন্তু আমরা বলতে পারি প্রতিসরণ তল, প্লেন অফ রিফ্র্যাকশন, এটাকে আমরা বলতে পারি প্রতিসরণ তল। ঠিক আছে, তো এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে এটা সম্পর্কে স্টুডেন্টদের মধ্যে একটা মিসকনসেপশন থাকে, সেটা যে কোনো কারণেই হোক না কেন। তো আজকে আমি চেষ্টা করলাম যে মিসকনসেপশনটা যাতে তোদের না থাকে, বা এই ভুল বোঝার ব্যাপারটা যাতে তোদের না থাকে, যে একই তল বলতে এখানে কিন্তু M1 M2 তল নয়, এখানে একই তল বলতে অ্যাকচুয়ালি যে তলে আমরা ছবিটা এঁকেছি সেই ভার্টিক্যাল তল বা সেই উল্লম্ব যে তলটা, ভার্টিক্যাল প্লেন বলতে এটা এরকম প্লেনকে আমরা বলি হরাইজন্টাল প্লেন, অনুভূমিক তল। আর এই ধরনের যে তল এইভাবে থাকে, উল্লম্বভাবে যে তলটা থাকে, পারপেন্ডিকুলার যেটা থাকে হরাইজন্টালের সঙ্গে লম্বভাবে বা অনুভূমিকের সাথে লম্বভাবে যে তলটা থাকে, পারপেন্ডিকুলার যে প্লেনটা থাকে, সেটাকে আমরা বলি ভার্টিক্যাল প্লেন। ঠিক আছে, বা এটাকে আমরা বলি উল্লম্ব তল। ঠিক আছে, তাহলে এখানে এই যে একই তল বলতে সেই উল্লম্ব তলটার কথা বোঝাতে চেয়েছে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের প্রথম সূত্র। আচ্ছা, এবার এটাকে আমি একটু মুছে নিচ্ছি আলোচনার সুবিধার্থে। আচ্ছা, তাহলে এটা গেল আমার প্রথম সূত্র। এবার আসি আমরা দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রতে কি বলতে চেয়েছে চলো একটু বোঝার চেষ্টা করি। দ্বিতীয় সূত্রতে যেটা বলতে চেয়েছে বা বলেছে সেটা হলো কি, দেখো দ্বিতীয় সূত্রতে বলেছে যে একজোড়া নির্দিষ্ট মাধ্যম মানে আমরা যদি একটা পেয়ার নিই, একটা মিডিয়ামের যদি একটা পেয়ার নিই, ফিক্সড একটা পেয়ার নিই মিডিয়ামের, সেটা হতে পারে বায়ু কাচ, সেটা হতে পারে কাচ জল। ঠিক আছে, এরকম যে কোনো দুটো মাধ্যমকে যদি আমি ফিক্সড করে নিই, তাহলে একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে বা আলোক রশ্মির ক্ষেত্রে কি বলা হচ্ছে, দেখো বলছে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন অনুপাত সর্বদা কি হবে, ধ্রুবক হবে, এবং সেই ধ্রুবক পদটিকে বলা হবে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 1। অর্থাৎ যে মাধ্যম থেকে, দেখো 1 থেকে 2 মিনস হচ্ছে কি, 1 থেকে আলোক রশ্মি কোথায় যাচ্ছে, 2 এ যাচ্ছে। মিডিয়াম 1 থেকে আলোক রশ্মি মিডিয়াম কোথায় যাচ্ছে, 2 তে যাচ্ছে। তাই আমরা বলেছি μ1 to 2, μ1 থেকে 2। ঠিক আছে, μ2 উইথ রেসপেক্ট টু μ1, সরি μ2 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 1, অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 1।
অর্থাৎ দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে? প্রথম মাধ্যমের সাপেক্ষে। অর্থাৎ প্রথম মাধ্যম থেকে আলোকরশ্মি যদি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে তাহলে আমি এইটাকে প্রতিসরাঙ্কটা বলবো কোন মাধ্যমের? দ্বিতীয় মাধ্যমের। দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে? প্রথম মাধ্যমের সাপেক্ষে। ঠিক আছে, মনে রাখবে, এইভাবে মনে রাখবে, যে মাধ্যম থেকে আলোটা আসছে সেই মাধ্যমের সাপেক্ষে যে মাধ্যমে আলোটা আসলো, যে মাধ্যমে আলোটা প্রবেশ করলো সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক হয়। ঠিক আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা হয় যে মিডিয়ামে লাইটটা আসছে, লাইট রেটা আসছে, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার রেসপেক্টে বা কার সাপেক্ষে, কার সাথে তুলনা করে? না, যে মাধ্যম থেকে আসছে, যে মিডিয়াম থেকে ওই লাইট রেটা আসছে সেই মিডিয়ামের রেসপেক্টে হয়। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি? একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের যে সাইন রেশিও এবং প্রতিসরণ কোণের যে সাইন রেশিও, এই দুটো আবার যে রেশিও, অর্থাৎ আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন নিয়ে আমরা যে রেশিওটা পাবো, যে অনুপাতটা আমরা পাবো, সেই অনুপাতটা একটা ধ্রুবক পথ হবে এবং সেই ধ্রুবক পথটাকে আমরা বলছি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের কি? প্রতিসরাঙ্ক। ঠিক আছে, আচ্ছা, এটাকে একটু সহজভাবে আমরা বোঝার একটু চেষ্টা করি বিষয়টা কীরকম। ধর আমরা ধরে নিলাম একজোড়া নির্দিষ্ট মাধ্যম হচ্ছে, একটা হলো বায়ু মাধ্যম আর একটা হচ্ছে কাচ মাধ্যম, অথবা আমরা ধরে নিলাম একজোড়া নির্দিষ্ট মাধ্যম হলো কাচ মাধ্যম এবং জল মাধ্যম, অর্থাৎ জল থেকে কাচে আলোকরশ্মি, জল থেকে কাচে বা কাচ থেকে জলে, আমরা একটাই ধরে নিই যে জল থেকে কাচে। ঠিক আছে, জল থেকে কাচের মধ্যে আলোকরশ্মি আসছে। ঠিক আছে, তাহলে একজোড়া নির্দিষ্ট মাধ্যম হচ্ছে জল আর একটা হচ্ছে কাচ। ঠিক আছে, তাহলে জল থেকে কাচে এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে, তো একটা নির্দিষ্ট বর্ণের আলো আমি ধরে নিলাম হলুদ বর্ণের আলো। ঠিক আছে, বা আমি ধরে নিলাম নীল বর্ণের আলো। ঠিক আছে, তাহলে এই যে জল এবং কাচের ক্ষেত্রে নীল বর্ণের আলো জল থেকে কাচে যখনই প্রবেশ করুক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে প্রবেশ করুক না কেন, আমরা বলবো যে আপতন কোণের যে সাইন এবং প্রতিসরণ কোণের যে সাইনের রেশিওটা থাকবে সেটা সবসময় কি থাকবে? একই থাকবে। ঠিক আছে, অর্থাৎ আপতন কোণের রেসপেক্টে প্রতিসরণ কোণটা এমনভাবে তৈরি হবে যাতে করে রেশিওটার কোনো কি না হয়, যাতে করে এই অনুপাতটার কোনো পরিবর্তন না হয়। ঠিক আছে, এবং সেটাকে আমরা বলবো জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক। কেন? কারণ আমরা বলেছি আলোকরশ্মি জল থেকে কাচের মাধ্যমে এসছে, আলোকরশ্মি জল মাধ্যমে ছিল বা ওয়াটার মিডিয়ামে ছিল, ওয়াটার থেকে এটা গ্লাস মিডিয়ামে এসছে, তাই আমরা বলবো যে তাহলে প্রতিসরাঙ্কটা হবে কার? কাচ মাধ্যমের। কেন? কারণ কাচে এসছে আলোকরশ্মিটা, কোথা থেকে এসছে? জলের মাধ্যম থেকে এসছে। ঠিক আছে, অর্থাৎ ওয়াটার মিডিয়াম থেকে এসছে। তাহলে এটাকে আমরা বলছি দ্বিতীয় সূত্র। অ্যাকচুয়ালি এটা দিয়েছেন বিজ্ঞানী স্নেল বলে একজন বিজ্ঞানী, এই জন্য এটাকে বলা হয় স্নেলের সূত্র। এই জন্য এটাকে বলা হয় স্নেলের সূত্র, দ্বিতীয় যে সূত্রটা। ঠিক আছে, স্নেলের সূত্র। তো চলো আমরা এবার দেখি যে এখানে কেন আমরা শুধু সাইন অনুপাতই নিলাম। আমাদের তো ত্রিকোণমিতিক আরও অনেক অনুপাত আছে, কস আছে, টেন আছে, ঠিক আছে, কোসেক আছে, সেক আছে, তাহলে আমরা কেন এখানে সাইন নিলাম, বা বিজ্ঞানী স্নেলও বা কেন শুধু সাইন দিয়েই বললেন, এই ব্যাপারটা একটু আমাদের বোঝার দরকার। ঠিক আছে, এবং আরও একটা ব্যাপার আমি একটু এখানে বলে রাখি যে দেখ, আমরা যখনই কোনো কিছু শিখি বা জানি বা নতুন করে জানার চেষ্টা করি, তখন চেষ্টা করা উচিত যে যতটা বেসিক জানা যায় ততটাই ভালো। ঠিক আছে, সব কিছুই যে সবসময় পরীক্ষায় আসতে হবে বা সব কিছু যে আমার সিলেবাসের মধ্যে থাকতে হবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, হ্যাঁ, হয়তো সিলেবাসের বাইরে খুব বেশি কিছু নতুন জানার প্রয়োজন নেই, কিন্তু বেসিকটা ক্লিয়ার করার জন্য, অর্থাৎ যাতে করে আমরা ওই বিষয়টাকে আরও একটু বেশি বোধগম্য করতে পারি বা ওই টপিকটাকে যাতে আমরা আরেকটু বেশি সহজে বুঝতে পারি, তার জন্য সামান্য কিন্তু কিছু বেসিক আমাদের এক্সট্রা জেনে রাখা উচিত, বা জানলে এতে কোনো ক্ষতি নেই। ঠিক আছে, তো দেখ, হয়তো এটা তোদের কখনোই পরীক্ষায় আসবে না যে কেন এখানে সাইন অনুপাতে ব্যবহার করা হচ্ছে, এখানে কেন কস বা টেন অনুপাত ব্যবহার করা হচ্ছে না, কিন্তু আমার মনে হয় যে এটা আমাদের জানা উচিত। যখন আমরা প্রতিসরণের সূত্র পড়ব, যখন আমরা ল অফ রিফ্র্যাকশন পড়ব, তখন এখানে স্নেল কেনই বা সাইন অনুপাতের কথা বললো, সাইন রেশিওর কথা কেন বললো, সেটা আমাদের জানা উচিত। ঠিক আছে, তো এই কারণে আমি এটা এখানে একটু করে দেখাচ্ছি। যদি কারো মনে হয় যে না, এটা আমার জানার দরকার নেই, তাহলে তুমি চাইলে এই অংশটা স্কিপও করতে পারো, এটা তোমার চয়েসের উপরে আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, এটা তোদের চয়েস,
যে তোরা কি জানতে চাস কি চাস না, সেটা তোদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। তো আমার মনে হলো যে এটা আমার বলা উচিত, সেজন্য আমি এটা এখানে বলছি। খুব একটা বেশি সময়ও লাগবে না, সামান্য একটা ক্যালকুলেশন, এটা জাস্ট আমাদেরকে একটু যদি আমরা জেনে নিই তাহলে দেখা যাবে কি হ্যাঁ এটার একটা যৌক্তিকতা আছে যে কেন এখানে আমরা সাইন রেশিও ইউজ করলাম, ঠিক আছে। তো চলো আমরা একটু এই ক্যালকুলেশনটার দিকে এগোই। তাহলে আমরা এখানে বলে রাখছি কি, আচ্ছা এখানে আমরা কি করলাম, আমরা এখানে একটা মনে কর এই যে ও বিন্দুকে কেন্দ্র করে, অর্থাৎ যেটাকে আমরা বলছি পয়েন্ট অফ ইনসিডেন্ট, এই পয়েন্ট অফ ইনসিডেন্ট বা আপতন বিন্দুকে কেন্দ্র করে আমরা কি করলাম, আপতন বিন্দুকে কেন্দ্র করে আমরা যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকার চেষ্টা করলাম। তো আমি তো ফ্রি হ্যান্ড আঁকবো, হয়তো পুরোপুরি বৃত্তাকার হবে না, তোমরা যখন কম্পাস দিয়ে আঁকবে, জ্যামিতি বক্স ইউজ করে যখন আঁকবে তখন ছবিটা আরও বেশি প্রমিনেন্ট হবে। তো আমি এখানে একটা মোটামুটিভাবে একটা ছবি আঁকার চেষ্টা করছি, ধরে নিলাম এটা একটা বৃত্তাকার বা একটা বৃত্ত আমরা আঁকলাম, ঠিক আছে। এখানে একটা বৃত্ত আঁকার আমি চেষ্টা করলাম, যতটা পারা যায় ফ্রি হ্যান্ডে অতটাই স্মুথনেস রেখে একটা বৃত্ত আঁকার চেষ্টা করলাম, ঠিক আছে। তো তাহলে দেখ এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বৃত্তটা বা এই যে বৃত্তের পরিধি, এই বৃত্তের পরিধি এই আপতিত রশ্মি এবং যে প্রতিসৃত রশ্মি, এই আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মিকে দুটো পয়েন্টে কি করেছে, ছেদ করেছে, ঠিক আছে, কাট করেছে। এই বৃত্তের পরিধি আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মিকে দুটো পয়েন্টে কাট করেছে। তো এই পয়েন্টগুলোর আমরা ধর নাম দিলাম, ধর আমরা এটাকে এখানে এ নাম না দিয়ে এখানে এ নাম দিলাম আর এটার নাম দিলাম বি। আচ্ছা এবার এ থেকে অভিলম্বের উপরে একটা লম্ব টেনে দিলাম যেটাকে নাম দিচ্ছি পি, এবং বি থেকে এই অভিলম্বের উপরেও একটা লম্ব টেনে দিলাম যেটার নাম দিলাম আমরা কিউ, ঠিক আছে। তাহলে এ থেকে অভিলম্বের উপরে একটা নাম মানে অভিলম্বের উপরে একটা লম্ব টানলাম আবার, ঠিক আছে, একটা পারপেন্ডিকুলার টু দ্য নর্মাল, ওকে। এই এ থেকেই আবার একটা নর্মাল টেনে দিলাম কার উপরে, যেটা ছিল আমাদের এই বিভেদ তলের উপরে অভিলম্ব, তার উপরে একটা লম্ব টেনে দিলাম, ঠিক আছে। তাহলে এবার দেখ ক্যালকুলেশনটা ইজি ক্যালকুলেশন আছে, একবার দেখলেই বুঝতে পারবি। আচ্ছা তো তাহলে আমরা এখানে এরকম বলতে পারি যে আমরা যদি প্রথমে এই ট্রায়াঙ্গেলটা নিই, যে ট্রায়াঙ্গেল ত্রিভুজ ওএপি, ত্রিভুজ ওএপি এ আমরা যদি বলি, এখানে দেখ এটা হচ্ছে কত ডিগ্রি আমাদের, 90 ডিগ্রি। ত্রিভুজ ওএপিতে এপিও কোণ হচ্ছে 90 ডিগ্রি, এপিও ইকুয়াল টু হলো 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এবার এওপি হলো আমাদের আইকন, এওপি হলো আমাদের আইকন। তো তাহলে এখন এটাকে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ হিসাবে কাউন্ট করি, এটাকে যদি আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হিসাবে ট্রিট করি, তাহলে দেখ এটা হবে আমাদের কি অতিভুজ, এটা হবে আমাদের হাইপোটেনিয়াস। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন আই ইকুয়াল টু, আমরা কি জানি সাইন অ্যাঙ্গেল ইকুয়াল টু হচ্ছে হাইট বাই হাইপোটেনিয়াস, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমাদের লম্ব কোণটা আসবে, আমরা জানি অতিভুজের সঙ্গে যে বাহুর কোণ দেওয়া থাকে সেটা হচ্ছে ভূমি, তার মানে ও এ হচ্ছে এখানে অতিভুজ, অতিভুজের সঙ্গে কোণ দেওয়া আছে ওপি এর, তার মানে ওপি হলো এখানে ভূমি। তাহলে আমাদের লম্ব হবে কোনটা, লম্ব হবে এপি, ওকে, অর্থাৎ হাইট হবে আমাদের এপি। তাহলে আমরা এখানে লিখতে পারি এপি বাই হাইট বাই হাইপোটেনিয়াস, দ্যাট মিনস ওএ। তাহলে সাইন আই ইকুয়াল টু আমরা বলতে পারি এপি বাই ওএ। আবার আমরা যদি এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করি, অর্থাৎ ট্রায়াঙ্গেল এখানে লিখছি, আমরা যদি এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করি যে ট্রায়াঙ্গেল OBQ, ইন ট্রায়াঙ্গেল OBQ আমরা বলতে পারি এটাও হচ্ছে কত, এটাও 90 ডিগ্রি, অর্থাৎ BQO ইকুয়াল টু 90 ডিগ্রি। এবং আমরা এটাও বলতে পারি যে BOQ ইকুয়াল টু আর, এই BOQ হচ্ছে কত, BOQ হলো আর। তাহলে এক্ষেত্রেও সেম, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে সাইন আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, সাইন আর ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো হাইট বাই হাইপোটেনিয়াস, অর্থাৎ BQ বাই OB, BQ বাই OB, ওকে। তাহলে এই ট্রায়াঙ্গেলটা নিলে আমরা দেখতে পাচ্ছি সাইন আই ইকুয়াল টু এপি বাই ওএ, আর এই ট্রায়াঙ্গেলটা নিলে আমরা দেখতে পাচ্ছি সাইন আর ইকুয়াল টু বিকিউ বাই কি ওবি, ওকে। এবার আমরা যদি এখানে সাইন আই বাই সাইন আর এই রেশিওটা যদি আমরা এখানে মান বসাই,
তাহলে আমরা কি পাবো দেখো, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু আমরা লিখতে পারি এপি বাই ও এ বাই বি কিউ বাই ও বি। তাহলে এটাকে আমরা লিখতে পারি এপি বাই ও এ ইন্টু ও বি বাই বি কিউ। ঠিক আছে, এবার একটা জিনিস দেখ, এখানে এই যে ও এ বা ও বি এরা কি, এরা সেম সার্কেলের রেডিয়াস, অর্থাৎ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। এখানে ও এ এবং ও বি হলো কি একই বৃত্তের ব্যাসার্ধ। তো যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ, রেডিয়াস অফ সেম সার্কেল, তাহলে আমরা ও এ এবং ও বিকে কী করতে পারি, ক্যান্সেল করতে পারি, কারণ ও এ ইকুয়াল টু ও বি হবে, দো ও এ ইকুয়াল টু ও বি। এর রিজনটা কি, এর কারণ কি, বিকজ দে আর রেডিয়াস অফ সেম সার্কেল, অর্থাৎ এরা একই বৃত্তের কি ব্যাসার্ধ, তাই এরা সমান হবে। তো তাহলে আলটিমেটলি আমার থাকলো কি, থাকলো শুধু এপি বাই বি কিউ। তাহলে আলটিমেটলি আমাদের থাকলো পরে এপি বাই বি কিউ। তাহলে সাইন আই বাই সাইন আর এটাকে আমরা বলছি এপি বাই বি কিউ। এবার একটা জিনিস দেখ, এপিটা অ্যাকচুয়ালি কি, এপিটা হচ্ছে অভিলম্ব থেকে আপতিত রশ্মির লম্ব দূরত্ব, তাই না, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন ইনসিডেন্ট রে অ্যান্ড নর্মাল। তাহলে এপিকে আমরা বলতে পারি আপতিত রশ্মি থেকে অভিলম্বের লম্ব দূরত্ব, অভিলম্বের লম্ব দূরত্ব। ঠিক, তাহলে এটা হলো আমার আপতিত রশ্মি থেকে অবিলম্বের লম্ব দূরত্ব, ডিভাইডেড বাই বি কিউকে আমরা বলতে পারি প্রতিসৃত রশ্মি থেকে, প্রতিসৃত রশ্মি থেকে অবিলম্বের লম্ব দূরত্ব। তো দেখ আলটিমেটলি এই যে রেশিওটা, এই রেশিওটাই তো অ্যাকচুয়ালি প্রতিসরণকে কি করছে, জাস্টিফাই করছে বা প্রতিসরণকে বোঝাচ্ছে, ডিনোট করছে। কারণ দেখ এই যে রেখাটা আর এই যে দূরত্বটা, মানে এই দূরত্বটা এবং এই দূরত্বটা, এই দুটো দূরত্বের যদি আমরা রেশিও নিই, তাহলে তো আমরা বুঝতে পারবো কি আলোকরশ্মি আসলে কি পথ পরিবর্তন করেছে কি করেনি। কারণ দেখ আমরা যদি এপি বাই কিউবি যেটাকে আমরা বলছি, এপি বাই কিউবি বা বি কিউ হোয়াট এভার, এই যে রেশিওটা, এই রেশিওটাকে যদি আমরা নিই, তাহলে তো আমরা বুঝতে পারবো কি আলোক রশ্মিকে আসলে বেঁকেছে কি বাঁকেনি, বাঁকলে কোন দিকে বেঁকেছে। কারণ এই রেশিওটা থেকে কিন্তু বোঝা যাবে কি আলোক রশ্মি আসলে বেঁকেছে কি বাঁকেনি। কারণ কি, মানে পথ পরিবর্তন করেছে কি করেনি সেটা কিন্তু আমরা এখান থেকে বলতে পারবো। কেন, কারণ দেখ ধর আমি যদি এখান থেকে এখানে কি রাখতাম, লম্ব আঁকতাম, তাহলে কিন্তু আমার এপি আর এটা কিন্তু কি হতো, সেম সেম হতো। এটা আমরা আঁকছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি যে এপি এবং এই যে ডিস্টেন্সটা, এই এপি এবং এই ডিস্টেন্সটা কিন্তু সেম সেম হতো। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতাম যে না আলোক রশ্মি এখানে পথ পরিবর্তন করেনি, অর্থাৎ এখানে কোনো কি ঘটেনি, প্রতিসরণ ঘটেনি। ওকে, তাহলে আমরা এই যে রেশিওটা, এই রেশিওটা থেকে বলতে পারি, এই অংশটা মুছে দিলাম। তাহলে দেখ এই যে রেশিওটা, এই রেশিওটা থেকে কিন্তু ইজিলি আমরা বলতে পারি যে আলোক রশ্মি আসলে পথ পরিবর্তন করেছে কি করেনি। অর্থাৎ আমরা বলতে পারি যদি এপি বাই বি কিউ ইকুয়াল টু 1 হয়, ইফ বা যদি এপি বাই বি কিউ ইকুয়াল টু 1 হয়, তার মানে এপি বাই বি কিউ ইকুয়াল টু 1 এর অর্থ হলো এপি সমান বি কিউ আসবে, এপি ইকুয়াল টু বি কিউ আসবে, ঠিক কি না। তাহলে এপি যদি বি কিউ এর ইকুয়াল হয়, তাহলে আমরা বলতে পারি এই যে রেশিও মিউ, এটাই তো মিউ, তাহলে মিউ ইজ অলসো ইকুয়াল টু 1। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে কোনো কি ঘটেনি, এক্ষেত্রে কোনো প্রতিসরণ ঘটেনি, প্রতিসরণ ঘটেনি, অর্থাৎ আলোক রশ্মি কোনো পথ পরিবর্তন করেইনি। আচ্ছা, এবার যদি আমরা বলি যদি এপি বাই বি কিউ ইজ গ্রেটার দেন 1 হয়, দ্যাট মিনস এখান থেকে আমরা বলতে পারবো এপি বি কিউ এর থেকে বড়। যেমন এই ছবিটার ক্ষেত্রে, এই যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটার ক্ষেত্রে দেখো এপি বি কিউ এর থেকে বড়। তার মানে কি, তার মানে হলো
আপতিত রশ্মি বা ইনসিডেন্ট রে নর্মাল থেকে যতটা দূরে আছে প্রতিসৃত রশ্মি কিন্তু ততটা দূরে নেই, তাই না? প্রতিসৃত রশ্মি কিন্তু নর্মালের কাছে আছে, বা রিফ্র্যাক্টেড রে কিন্তু নর্মালের দিকে এগিয়ে এসছে, কাছে চলে আসছে। তাহলে এক্ষেত্রে আমরা বলবো, তাহলে এটা যদি গ্রেটার দেন 1 হয় তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি মিউ ইজ অলসো গ্রেটার দেন 1, কারণ এপি বাই বিকিউকেই আমরা কি বলছি, মিউ বলছি। তাহলে মিউ ইজ অলসো গ্রেটার দেন 1, দ্যাট মিনস এখানে আমরা বলতে পারি, আচ্ছা এটা এখানে না লিখে এখানেই লিখি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি মিউ ইজ অলসো গ্রেটার দেন 1। তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারি ইন দিস কেস আলোক রশ্মি অভিলম্বের দিকে সরে এসছে, অভিলম্বের দিকে বেঁকে গেছে বা সরে এসেছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে কোথায় গেছে, সরি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেছে। এক্ষেত্রে আলোক রশ্মি রেয়ারার টু কি ডেন্সার মিডিয়াম গেছে। এমনকি দেখ এর মাধ্যমে আমরা আলোক রশ্মিটা কি রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামে যাচ্ছে নাকি ডেন্সার থেকে রেয়ারার মিডিয়ামে আসছে, সেটাও কিন্তু আমরা কি করে নিতে পারছি, জাস্টিফাই করে নিতে পারছি, বা সেটাও কিন্তু আমরা ক্যালকুলেশন করে নিতে পারছি বা বুঝে নিতে পারছি। তো এই কারণে এই রেশিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বা এই রেশিওটা কিন্তু খুব ভাইটাল, এবং এই কারণেই এটা জানা দরকার যে কেন এখানে আমরা সাইন রেশিওটা ইউজ করলাম। কারণ দেখ একমাত্র সাইন রেশিও ইউজ করলে তবেই কিন্তু আমরা এই লম্ব দূরত্বটার রেশিও পাচ্ছি। আমরা যদি এখানে কস রেশিও অথবা টেন রেশিও ইউজ করি তাহলে কিন্তু সেটা আমরা পাবো না, ঠিক আছে? ওকে, তো তাহলে এক্ষেত্রে আলোক রশ্মি অবিলম্বের দিকে কি এসছে, সরে এসেছে। এবং আমরা এটাও বলতে পারি যে আলোক রশ্মি কোথা থেকে কোথায় গেছে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেছে, অর্থাৎ রেয়ারার মিডিয়াম টু ডেন্সার মিডিয়াম গেছে। আচ্ছা, আর থার্ড আমরা যদি এরকম বলি যে যদি এপি বাই বিকিউ ইজ লেস দেন 1 হয়, যদি এপি যদি বিকিউর থেকে ছোট হয়, লেস দেন 1 কখন হবে, যখন এপি বিকিউ এর থেকে ছোট হবে, তাহলে সেক্ষেত্রে মিউ ইজ অলসো লেস দেন 1, অর্থাৎ তখন এটা বড় এটা ছোট, অর্থাৎ এই দৈর্ঘ্যটা ছোট এবং এই দৈর্ঘ্যটা কি হবে, বড় হবে, ঠিক আছে? তার মানে এখানে আলোক রশ্মি কোথা থেকে কোথায় যাবে, তার মানে এটা কখন হতে পারে, এটা আলোক হতে পারে যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে কোথায় যাবে, লঘু মাধ্যমে যাবে, ঠিক আছে? অর্থাৎ এক্ষেত্রে আমরা বলবো আলোক রশ্মি কোথা থেকে কোথায় গেছে, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে গেছে। এক্ষেত্রে আমরা বলতে পারবো আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে গেছে। এবং এটাও বলতে পারবো যে এখানে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেছে বা ডেন্সার মিডিয়াম টু রেয়ারার মিডিয়ামে গেছে, ঠিক আছে? তাহলে দেখ এই যে লম্ব দূরত্বের যে রেশিও, অর্থাৎ অবিলম্ব থেকে আপতিত রশ্মির লম্ব দূরত্ব এবং অবিলম্ব থেকে প্রতিসৃত রশ্মির যে লম্ব দূরত্বের যে অনুপাত, এই অনুপাত থেকে কিন্তু আমরা টোটাল প্রতিসরণ ব্যাপারটাকে কি করতে পারছি, ক্যালকুলেশন করতে পারছি, বা টোটাল প্রতিসরণ ব্যাপারটা সম্পর্কে একটা ধারণা পেতে পারছি যে আলোক রশ্মি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, সেটা কি অবিলম্বের দিকে বাড়ছে নাকি অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, আলোক রশ্মিটা কি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে নাকি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে, নাকি এখানে কোনো প্রতিসরণই ঘটছে না। তাহলে এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এই রেশিওটা থেকে, এই অনুপাতটা থেকে বা এই অনুপাতটা থেকে কি করতে পারছি, জানতে পারছি, ঠিক আছে? তো আশা করি এই পর্যন্ত সকলেই আমরা বুঝতে পেরেছি, বা এই পর্যন্ত সকলেই তোরা বুঝতে পেরেছিস।